দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। নিবেদন করছে আবারও আমেরিকায় বন্দুকবাজির হামলা। বুধবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ সাউথ ক্যারোলিনার চার্লসটনে একটি চার্জে ঢুকে যথেষ্ট গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় 8 জনের, পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী 16 জুন দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। 4,52,59,881 টাকা বাজেটে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দালান বাড়ি শিলান্যাস করেন মন্ত্রী ভানুলাল সাহা। এই উপলক্ষে বিশালকার অফিস টিলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আবারও আমেরিকায় বন্দুকবাজের হামলা। বুধবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ সাউথ ক্যারোলিনার চার্লসটনে একটি চার্চে ঢুকে যথেচ্ছ গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 8 জনের, পরে হাসপাতালে আরো 1 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। আমেরিকায় আবারও বন্দুকবাজের হামলা। বুধবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ সাউথ ক্যারোলিনার চার্লসটনে একটি চার্চে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় যুবক। ইমানুয়েল এইম নামের চার্চটিতে তখন প্রার্থনা চলছিল। উপস্থিত ছিলেন বহু মানুষ। গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 জনের, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও 1 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। অতর্কিত হামলা চালিয়েই উধাও হয়ে যায় আততায়ী। ঘটনায় জড়িত সন্দেহে 21 বছর বয়সী সোনালী চুলের এক শ্বেতাঙ্গ যুবককে খুঁজছে পুলিশ। সন্দেহভাজন যুবক ও তার গাড়ির ছবিও প্রকাশ করেছে তারা। To address this situation, the individual was actually in the church attending a meeting that was going on there and stayed there almost an hour with the group. 1891 সালে তৈরি চার্লসটনের এই ঐতিহাসিক চার্চটিতে খ্রিস্টাঙ্গ মানুষরাই প্রার্থনা করতে যান। তাই বর্ণবিদ্বেষজনিত কারণেই এই হামলা বলে সন্দেহ করছে চার্লসটনের পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী 16 জুন দিল্লিতে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বুধবার রাজ্যে ফিরে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী 16 জুন দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এরপর এই ইস্যুতে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মঙ্গলবার দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর সরকারি অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে বুধবার ত্রিপুরায় ফিরে এসে সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। যোজনা কমিশন থাকাকালীন সময়ে উত্তর পূর্বের রাজ্যগুলি কেন্দ্রের কাছ থেকে কিছু বিশেষ সাহায্য পেত। এগুলি হলো সাধারণ কেন্দ্রীয় সাহায্য, বিশেষ কেন্দ্রীয় সাহায্য এবং বিশেষ পরিকল্পনার জন্য সাহায্য। কিন্তু যোজনা কমিশন উঠে যাওয়ার পর এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা এখন উত্তর পূর্বের রাজ্যগুলিকে কে দেবে? তবে রাজ্যগুলির ধারণা ছিল বাজেটে এই বিষয়টি উল্লেখ থাকবে, কিন্তু বাজেটেও এই বিষয়ের কোনো উল্লেখ নেই। প্ল্যানিং কমিশন রেজুলেশনের পরে আমরা প্ল্যানিং কমিশনের মাধ্যমে রাজ্যগুলো, বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নের রাজ্যগুলো কতগুলো বিশেষ আর্থিক অনুদান বা সাহায্য আমরা পেতাম। তার মধ্যে একটাকে বলে নর্মাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সাধারণ কেন্দ্রীয় সাহায্য, আর একটা হচ্ছে স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, বিশেষ কেন্দ্রীয় সাহায্য, আর একটাকে বলে স্পেশাল প্ল্যান অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ বিশেষ পরিকল্পনার জন্য সাহায্য। এই তিনটা মিলে একটা ভালো অ্যামাউন্টের টাকা আমরা পেতাম। যেমন আমাদের রাজ্য গত বছর আমরা দেখেছি 14-15-তে প্রায় 2200 থেকে 2300 কোটি টাকা আমরা পেয়েছি। এই টাকাটা এখন কে দেবে? প্ল্যানিং কমিশন নাই। আমাদের ধারণা ছিল যেহেতু প্ল্যানিং কমিশন নাই, তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় যে বাজেট হবে 15-16-এর জন্য, তাতে এই সম্পর্কে কিছু না কিছু বলা থাকবে। বাজেট হলো, সেই বাজেট পরীক্ষা করে দেখলাম এই সম্পর্কে কোনো কথাবার্তা নাই। দ্বিতীয়ত, চতুর্দশ অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের অনুপাত 32% থেকে বাড়িয়ে 42% করে
কিন্তু সঙ্গে কেন্দ্র রাজ্যগুলির উন্নয়ন খাতে টাকা কমিয়ে দেয়। দ্বিতীয় সেটা হচ্ছে 14 ফিনান্স কমিশন, তারা ট্যাক্স এবং ডিউটিস এর যে ডেভলিউশন 32% ছিল এটা বাড়িয়ে 42 করেছেন। আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, যদিও আমাদের ডিমান্ড ছিল 50, আমাদের মানে সব রাজ্যের। কিন্তু প্রবলেম হলো এই 10% বাড়িয়ে আপ টু 13 ফিনান্স কমিশন, প্রত্যেকটা ফিনান্স কমিশন রাজ্যের নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য উন্নয়নের খাতে তারা টাকা দিতে। এবং তৃতীয় বিষয়টি হলো কেন্দ্রের অনুদান পাওয়া স্কিমগুলির অধিকাংশ তুলে নেয় এবং এর শেয়ারিও পরিবর্তন করে। থার্ড আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় বাজেট উপস্থিত করলো তাতে তারা বলল তার যে শেয়ারিং প্যাটার্ন অফ ফান্ড এটা চেঞ্জ হবে। আমরা যে নর্থ ইস্টার্ন রিজনের স্টেটস 90-10 প্যাটার্নে এই সাহায্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেতাম, সেটা কাট করে দিচ্ছে। এটা শুধু ত্রিপুরার সমস্যা নয়, উত্তর পূর্বের সকল রাজ্যেই সমস্যা। তাই এই বিষয়টি নিয়ে একসঙ্গে উত্তর পূর্বের 8টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তর পূর্বের সমস্যার বিষয়ে কথা বলতে চান। তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন ও জানান যে প্রধানমন্ত্রী তাকে একা ডেকেছেন, তার কি একা যাওয়া উচিত হবে। তখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন এবং সেই সঙ্গে তাদের সমস্যার কথাগুলিও বলার জন্য অনুরোধ জানান। এরপরই তিনি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন এই বিষয়ে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের নিয়ে এক বৈঠকের, কিন্তু প্রধানমন্ত্রী তাকে জানান আগেই উত্তর পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে, শুধু আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি। তবে এই বিষয়টি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে রাজ্যে ফিরে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের জানান। সবার সঙ্গে আমি কথা বলতে পারিনি, 3-4জনের সঙ্গে কথা বলেছি যে এরকম ঘটনা, এখন আমাকে যেতে বলছে, আমার কি যাওয়া উচিত হবে, তোমাদের কি মত? তারা বলছে তুমি কেন যাবে না, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তুমি যাবে এবং আমাদের কথাগুলি তুমি বলবে এবং জয়েন্ট একটা মিটিং এর জন্য তুমি বলবে। প্রাইম মিনিস্টারের অফিসে সাউথ ব্লকে 42-45 মিনিট আমরা কথা বলেছি, কোর্ডিয়াল ম্যানারে কথা হয়েছে। তো প্রাইম মিনিস্টারের কথা বললেন, আমি আমার কথা বললাম। আমি বললাম ঠিক আছে, তুমি ইয়ে করো, আমাদের জয়েন্ট মিটিং এর একটা তারিখ দাও। বলছে না, এখন আর মিটিং আলাদা করে জয়েন করার কি আছে, আমার তো সবার সঙ্গেই কথা হয়েছে, একমাত্র আসামের চিফ মিনিস্টারের সাথে কথা হয়নি, তো তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। এনইসি মিটিং এ তুমি অ্যাটেন্ড করো, নর্থ ইস্টার্ন রিজন কাউন্সিলের মিটিং অ্যাটেন্ড করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তুমি নতুন প্রাইম মিনিস্টার, উত্তর পূর্বাঞ্চল নিয়ে তুমি এত কথাবার্তা বলছো, কাজেই তুমি আমাদের মিটিং এ থাকো। এটা ঠিক আছে, আমি থাকবো, মিটিং এ থাকবো। আমি বলে তাহলে ডেট দাও। আমি বলে তুমি দিল্লিতে মিটিং ডাকো, তোমাকে নর্থ ইস্টার্ন রিজনে যেতে হবে না, দিল্লিতে মিটিং ডাকো, আমরা দিল্লিতে চলে আসবো। লাস্ট মিটিং তো দিল্লিতেই হয়েছে, কোনো অসুবিধা নেই আমাদের। না না, আমি করব, আমি থাকবো তোমাদের মিটিংয়ে। এই হচ্ছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4,52,59,881 টাকা বাজেটে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দালান বাড়ির শিলান্যাস করেন মন্ত্রী ভানুলাল সাহা। এ উপলক্ষে বিশালগড় অফিসটিলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 4,52,59,881 টাকা বাজেটে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দালান বাড়ি শিলান্যাস করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা 1টায় বিশালগড়স্থিত অফিসটিলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাউজিং বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুভাষ দাস, বিশালগড় পুরমাতা পূর্ণিমা চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি সরকার সহ অন্যান্যরা। মন্ত্রী তার আলোচনায় বলেন, গৃহশিক্ষকের পাশাপাশি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ক্লাসগুলোও সমগুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হবে এমন কোনো কথা নয়, আর শিক্ষকরাও তাদের নম্বর কম দেবে তা হতে পারে না, এবং অহেতুকভাবে যেন বিদ্যালয়ে ছুটি না দেওয়া হয়। তবে তিনি অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে রাজ্যের আরো কোটি শীর্ষ বিদ্যালয়ের মতো দেখতে চান বলে মত প্রকাশ করেন। আমি কথাটা বলছি এই কারণে যে ওই রকম একটা নাম করা স্কুলে যদি এই দুর্দশা হয়, এর জন্য এখন নাম করা স্কুল থেকে সমস্ত ইয়েগুলো চলে যাচ্ছে, ধমড়গুলো চলে গেছে, ফার্স্ট ধমড়গুলো ফার্স্ট 12 ফার্স্ট চলে গেছে। এরকম চললে পরে আরো যাবে। আমি চাই এই স্কুলটা যতটুকু এগিয়ে দিয়ে যাও। আমি
বিএড দিয়েছি আমি নিজে। আমি পড়েছি বিএডের মধ্যে আমাদের বলেছে অ্যাজ ইজ দি হেডমাস্টার সো ইজ দি স্কুল। হেডমাস্টার যেমন স্কুল হবে তেমন। আপনাদের এখানে অ্যাডমিশন ভালো পেয়েছেন, শিক্ষক মন্ডলী নিয়ে একটা টিম করে উনি চেষ্টা করছেন। আমরা চাইব 100% পাস স্কুলে নাম লেখা ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবারও একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ভারতের আর্মি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের জঙ্গলে প্রবেশ করে সে দেশে লুকিয়ে থাকা উত্তর পূর্ব ভারতের দুটি জঙ্গি শিবির উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে। বুধবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তা কার্যত উড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি ভারতের আর্মি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের জঙ্গলে প্রবেশ করে সে দেশে লুকিয়ে থাকা উত্তর পূর্ব ভারতের দুটি জঙ্গি শিবির উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে তা কার্যত উড়িয়ে দিলেন দেশের একমাত্র বামফ্রন্ট শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার সন্ধ্যায় মহাকরণে এই বিষয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে এই বিষয়টি প্রথমে জানতে পারি যে তারা সে দেশে ঢুকেছেন, জঙ্গি শিবির ধ্বংস করেছেন, কিন্তু তারা এখন চুপ। এই বিষয়ে ভারত সরকারের অনেক মন্ত্রীও গর্বের সঙ্গে অনেক কথা বলছেন, তারাও এখন চুপ। এখানে তো আমরা আর্মির প্রেস ব্রিফিং থেকে শুনলাম প্রথম তারা ঢুকেছেন, তারা অ্যাটাক করেছেন, তারা এনিহিলেট করেছেন, তাদের বক্তব্য। সেই আর্মি এখন চুপ। ভারত সরকারের একাধিক মন্ত্রী বুকবাজি অনেক কথা বলেছেন, তারা এখন চুপ। মায়ানমার গভর্নমেন্ট তার প্রেসিডেন্টের অফিস থেকে তারা তাদের কনস্টিটিউশন কোট করে বলছে যে বিদেশি কোনো শক্তিকে আমাদের টেরিটরিতে ঢুকতে দেওয়া, অবস্থান করার কোনো প্রভিশন নাই। এখন কেউ কিছু বলছে না, এর থেকে যা বুঝার বুঝুন। এদিকে মায়ানমারের সরকার তাদের প্রেসিডেন্টের অফিস থেকে তাদের সংবিধানকে কোট করে বলছে বিদেশি কোনো শক্তিকে প্রবেশ করতে দেওয়া নিষেধ। এখন এই বিষয়ে কেউ কিছু বলছে না, কাজেই এই বিষয়টি যা বোঝার বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে মহকুমায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 546 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় উদয়পুর টাউন হলে। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ পবিত্র কর সহ অন্যান্যরা। শিক্ষা মানুষের মননে আলো চেতনা সৃষ্টি করে, যে চেতনা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়। শিক্ষা ছাড়া এমন কিছু নেই যা দিয়ে সমাজকে আলোকিত করা সম্ভব। তার জন্য ত্রিপুরার বামফ্রন্ট সরকার শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। শিক্ষার সমস্ত সুযোগ রাজ্যের মধ্যে সৃষ্টি করেছে। একে কাজে লাগিয়ে প্রতিটি ছাত্রকে এগিয়ে যেতে হবে এবং সমাজে নিজেকে ভালো মানুষ হিসেবে তুলে ধরতে হবে। সমাজের সেবায় নিয়োজিত হতে হবে কৃতীদের। উদয়পুর টাউন হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানালেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। বৃহস্পতিবার ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে মহকুমায় মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 546 জন ছাত্রছাত্রীদের জানানো হয় সংবর্ধনা। সেই সাথে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকে রাজ্যে সেরা 10 স্থান করে নেওয়া শহর উদয়পুরের 5 কৃতী সুপ্রতিম দত্ত, হিমাদ্রি পোদ্দার, দেবাঞ্জন মজুমদার, অভিজিৎ কর এবং রাহুল সাহাকেও জানানো হয় সংবর্ধনা। মহকুমার প্রায় সমস্ত কৃতীরা তাদের অভিভাবকদের নিয়ে হাজির ছিলেন অনুষ্ঠানে। যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে তারা কৃতিত্বের সঙ্গে পাস করেছেন, দ্বিতীয় হয়েছেন, তাদের কথা আমরা শুনব। আমরা এগিয়ে চাই। আধুনিক শিক্ষা মা বাবা আগ্রহ করেছে, ছেলেকে বাড়াতে চাই, মেয়েকে এগিয়ে চাই, ভালোই, কিন্তু এর ফলে আমরা দেখছি আরেকটা বিপদ। এখন গান হয়ে গেছে। কি গান? আমি আমার জন্য। আমরা এই গানের বিরোধী। আমরা চাই প্রতিটি ছেলে মেয়ে অনুষ্ঠানে উপাধ্যক্ষ পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় প্রমুখরা। অনুষ্ঠানে মিঠুন মজুমদারের সভাপতিত্বে স্বাগত ভাষণ রাখেন ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। এদিন কৃতীদের হাতে ফুলের তোড়া, স্তবক, কলম তুলে দিয়ে জানানো হয় সংবর্ধনা। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা।
উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে এখন জোর তৎপরতা চলছে। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত স্কুলের জেলা ইভিএম স্টোর রুম থেকে মহকুমা ইভিএম স্ট্রং রুমে মোট 20টি ইভিএম নিয়ে যাওয়া হয়। উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে এখন জোর তৎপরতা চলছে। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত স্কুলের জেলা ইভিএম স্টোর রুম থেকে মহকুমা ইভিএম স্ট্রং রুমে মোট 20টি ইভিএম নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া চলাকালীন সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক তথা জেলা ইভিএম নোডাল অফিসার নিজে। তিনি আরও জানান, গত 10ই জুন ইসিআই এর ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই ইভিএমগুলির পরীক্ষা করা হয়েছে এবং 20 জুন এই ইভিএমগুলির কমিশনিং হবে। ডিস্ট্রিক্ট স্টোর থেকে ডিস্ট্রিক্ট স্ট্রং রুম থেকে আমরা ওই এসডিএম স্ট্রং রুমে ইভিএম পাঠাচ্ছি আর কি। আজকে এটা আগামী বিধানসভা বাই ইলেকশনে এগুলো ব্যবহৃত হবে। এগুলো 10 তারিখ ইসিআই থেকে ইঞ্জিনিয়াররা এসে এগুলো চেক করে ওকে করে দিয়েছেন এবং এগুলো আগামী ইলেকশনে ব্যবহার করার জন্য আমরা এসডিএম এর কাছে হ্যান্ড ওভার করছি। কতটা মেশিন নেবে? এটা এখানে 80টা ব্যালট ইউনিট, 80টা কন্ট্রোল ইউনিট। কমিশনিং আগামী 20 তারিখ হওয়ার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার শান্তির বাজারে উদ্বোধন হলো নতুন 3 তলার উপজাতি বিশ্রামাগারের। উদ্বোধন করেন মন্ত্রী অগর দেববর্মা, ছিলেন মন্ত্রী মনিন্দ্র রিয়াংশ, অন্যান্য বিশিষ্ট জনেরা। সকলে সমানভাবে এগিয়ে যাক, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। উপজাতিদের সামাজিক ও অর্থনৈতিক বিকাশেও রাজ্য সরকার সদা সচেষ্ট। রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী অগর দেববর্মা বুধবার শান্তির বাজারের নতুন 3 তলার উপজাতি বিশ্রামাগার উদ্বোধন করে এইভাবে সরকারের কাজকর্মের অভিমুখ শোনালেন সমবেত জনতাকে। উপজাতি বিশ্রামাগার থেকে 8 কিলোমিটার দূরের দক্ষিণ জেলা হাসপাতালে রোগী নিয়ে আসা আত্মীয় পরিজনেরা থাকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। রাজ্যের উন্নয়ন সবাই ভালো চোখে দেখছেন না বলেও মন্তব্য করেছেন উপজাতি কল্যাণমন্ত্রী। শতাংশের কাছাকাছি উপজাতিদের শিক্ষার হার বেড়েছে, এটা আপনারা অনেকে হয়তো জানা থাকবেন। আমার উপজাতির মধ্যে উচ্চশিক্ষার প্রবণতা বাড়ছে। বহু ছেলেমেয়েরা এখন উচ্চশিক্ষায় তারা পড়াশোনা করছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ কৃষি হচ্ছে, কেউ আইএস অফিসার হচ্ছে। একটা দারুণ একটা সম্ভাবনা সেখানে তৈরি হয়ে যাচ্ছে। মন্ত্রী মনিন্দ্র রিয়াং, এডিসির তথ্য সংস্কৃতি বিষয়ক কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরা সিং, বিধায়ক জসবীর ত্রিপুরা, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, শান্তির বাজারের নগর প্রধান মায়া ভট্টাচার্য, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা শাসক ডক্টর দেবাশিস বসু, মহকুমা শাসক উত্তম মণ্ডল প্রমুখ হাজির ছিলেন এই অনুষ্ঠানে। 7 থেকে 8 বছর ধরে ঝুলে থাকা 15 কক্ষ বিশিষ্ট উপজাতি বিশ্রামাগার পেলেন গোটা জেলার মানুষ। Ini সাবমিশন প্রোগ্রামতে বড় ওয়ান টাইম আনতাম সাইডে আপু যারা কাজ দিত আমরা আরো বেশি লোক জমায়েত করতে বলে ভালো ছিল। বিশেষ করে নগর পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু নগর পঞ্চায়েত মানুষের অংশগ্রহণ খুব সীমিত, না আসলে না বললেই চলে। কাজে আরেকটু যদি মহকুমা প্রশাসন দায়িত্ব নিতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা পিপলস পার্টির প্রথম সিপাহীজলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন স্পোর্টস হলে। উপস্থিত ছিলেন টিপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন খন্দকার সহ অন্যান্য সদস্যরা। বুধবার ত্রিপুরা পিপলস পার্টির প্রথম সিপাহীজলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন স্পোর্টস হলে। সম্মেলন শেষে সোনামুড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি মিছিল। উল্লেখ্য, বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এপ্রিল মাসের 2 তারিখ একটি রাজনৈতিক দল তৈরি হয় প্রায় 550 জন সদস্যদের নিয়ে, যার নাম দেওয়া হয় ত্রিপুরা পিপলস পার্টি। তার এই প্রথম সিপাহীজলা জেলা সম্মেলন হয় সোনামুড়ায়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন খন্দকার, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক আসমান মিয়া, রাজ্য কমিটির সভাপতি সুভাষ দেব, টিপিপি এর অন্যতম সদস্য রিজিয়া খাতুন সহ অন্যান্যরা। ওই সম্মেলন ও তাদের সংগঠন সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন খন্দকার বলেন, আজকে থেকে 3 বছর আগে সংখ্যালঘু উন্নয়ন পরিষদ নামে একটা সংস্থা করেছিলাম এনজিওর মাধ্যমে। এরপর আস্তে আস্তে আমরা 2015-তে এসে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই এপ্রিল মাসের 2 তারিখে সিদ্ধান্ত নিলাম যে একটা রাজনৈতিক দল করতে হবে, না হয় বিভিন্ন অধিকার এবং দাবি আদায় করা এইভাবে আলাদা থেকে এবং এনজিওর মাধ্যমে বা বিভিন্ন ছোটোখাটো সামাজিক সংস্থার মাধ্যমে দাবি আদায় করা সম্ভব হয় না। তাই আমরা গত 2 এপ্রিল আমরা তার সিদ্ধান্ত নিয়েছি যে এর মধ্যে বিশেষ দাবি হলো আমাদের রঙ্গনাথ মিশ্র কমিশনকে কার্যকারী করে এবং আমাদেরকে সরকারিভাবে বিভিন্ন
সুযোগ সুবিধা এবং তার রিজার্ভেশন ঘোষণা করতে হবে। শহরের যে অনুন্নতি আমরা দেখতেছি, যেমন সোনামুড়া শহরকে পৌরসভায় উন্নীত করার দাবি আমরা রাখছি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের বিভিন্ন এরিয়াগুলি আরও এক্সটেনশন করে আমরা তার দাবি রাখছি। এখানে সোনামুড়াতে পৌর নিগম হোক। টিপিপি অন্যতম সদস্য রিজিয়া খাতুন বলেন, সব সম্প্রদায় মিলে আমাদের এখানে বসবাস। আজকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাই মুসলিমরা ত্রিপুরাতে 39% ছিল, কিন্তু আজকে এটা হয়ে গেছে 10%। কেন এই সংখ্যাটা এত নগণ্য হয়ে গেল তার আজ পর্যন্ত কোনো ময়না তদন্ত হলো না। আমাদের বাপদাদারা যারা বিভিন্ন রাজনৈতিক দল করেছে, কেউ কংগ্রেস করেছে, কেউ সিপিএম করেছে, কেউ বা বিজেপি করছে বা অন্যান্য দল করছে, কিন্তু তারাও এই প্রশ্নটা করতে পারলো না। তাদের দল গঠনের ক্ষেত্রে যে সমস্ত দাবির কথা উল্লেখ ছিল সেগুলি হলো কাঁটাতারের বেড়া সীমান্তে 0 পয়েন্টে নির্মাণ করতে হবে, বিশ্রামগঞ্জে জেলা হাসপাতালের সূচনা করতে হবে প্রভৃতি। এই দিনের এই সম্মেলনে সাধারণ অংশের মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। পাশ ফেল প্রথা তুলে দেওয়া কেন্দ্রের চরম ভুল সিদ্ধান্ত। বুধবার রাজনগরের ব্লক পঞ্চায়েত সমিতির আয়োজিত কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে দেশের শিক্ষানীতির বিরুদ্ধে এভাবেই সরব হলেন 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থানাধিকারী বিলুনিয়া বিদ্যাপীঠের ছাত্র আকাশ দে। পাশফেল প্রথা তুলে দেওয়ার কেন্দ্রের চরম ভুল সিদ্ধান্ত। শিগগিরই এর অবসানে সকলকে প্রতিবাদী হতে হবে। অষ্টম মান পর্যন্ত এই সিস্টেমের ক্ষতিকারক প্রভাব ইদানিং মাধ্যমিক শিক্ষার ফলাফলেই স্পষ্ট। বুধবার রাজনগরের ব্লক পঞ্চায়েত সমিতির আয়োজিত কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এভাবেই দেশের শিক্ষানীতির বিরুদ্ধে সরব হলেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থানাধিকারী বিলুনিয়া বিদ্যাপীঠের গর্বের ছাত্র আকাশ দে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যার জন্য আমরা দেখছি বর্তমানে আমাদের রাজ্যে যে মাধ্যমিক শিক্ষার হার, যে মাধ্যমিকের পাশের হার এই বছর কিছুটা কমে গেছে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে পাশ ফেল প্রথা সেটাকে উঠিয়ে দেওয়ার যে উদ্যোগ, আমি তার চরমভাবে বিপক্ষে। এদিন রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতির ব্লক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2014-15 সালে প্রথম বিভাগে উত্তীর্ণ 131 জন ছাত্রছাত্রী সহ ক্রীড়া বিজ্ঞানে জাতীয় স্তরে কৃতিত্বের অধিকারী ছাত্রদের হাতে মানপত্র, স্মারক ও নগদ অর্থরাশি দিয়ে সংবর্ধনা জানায়। উদ্বোধকের ভাষণে বিধায়ক সুদন দাস রাজন্য আমল থেকে 78 পূর্ববর্তী সময়ে রাজ্যের শিক্ষার করুণ অবস্থার উল্লেখ করে বলেন, বাড়িতে খাওয়ার জুটতো না, স্কুলে গেলে কলা দেবে, মুড়ি দেবে। এই জন্য শতকরা 22% ছাত্রছাত্রী ওই বছর বেড়ে গিয়েছে। তারপরে গ্রামে গ্রামে স্কুল, পঞ্চায়েতে পঞ্চায়েতে হাই স্কুল, 2-3টা পঞ্চায়েতকে নিয়ে 12 স্কুল, বিলোনিয়া থেকে পরীক্ষার সেন্টার বরপাতই থেকে রাজনগরে, রাজনগর থেকে চুক্তাখোলা, এইভাবে বেড়ে উঠেছে। শিক্ষা সাক্ষরতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর নাম হচ্ছে ত্রিপুরা। এই জায়গাতে আমরা প্রধান অতিথি বিলুনিয়া পুর পরিষদ চেয়ারম্যান দীপঙ্কর সেন তার একদা ছাত্র আন্দোলনের সহযোদ্ধা সুদন দাসের স্মৃতি টেনে বলেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগরের চেয়ারম্যান রত্না দাস, ভাইস চেয়ারম্যান GM শীল, শিক্ষা স্থায়ী কমিটির সভানেত্রী নমিতা দাস, প্রধান ধীরেন্দ্র কুমার দাস। স্বাগত জানান বিডিও বিপুল দাস। ব্লক এলাকার প্রচুর ছাত্র শিক্ষক হাজির ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। তবে এদিনের অনুষ্ঠানে ঘোষিত সময় শুরু হয়নি এবং অনুষ্ঠানের দীর্ঘসূত্রিতায় অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটেছে। উদ্যোক্তাদের ভবিষ্যতে এদিকটায় নজর দিতে বলেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল এলাকায়। মৃত যুবকের নাম সঞ্জয় দেববর্মা। নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায়। মৃত যুবকের নাম সঞ্জয় দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া দয়ারাম পাড়াতে।
বুধবার ভোরে খাসিয়ামঙ্গলে গভীর জঙ্গলে এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল সঞ্জয়, আর ফেরেনি। কেন এই আত্মহত্যা তার পরিবারের লোকজন কিছুই বলতে পারছে না। সে যে আত্মঘাতী হবে এটাও তাদের ধারণা নেই। পুলিশ দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নেয়। বৃহস্পতিবার হবে ময়না তদন্ত। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কেন এই আত্মহত্যা কারণ জানতে তদন্ত চলছে। সকালে কইছে আমি বাড়িতে যাবো, 2-3 দিন থাকে না করে। আজকে সন্ধ্যাবেলা মাংস বেচাচ্ছি, খবর দিচ্ছে হ্যাঁ মামা আয়ো। আমি কি হয়েছে তা কিছু কইছে না, ঘুরে আসে কইছে তোমার ছেলে এরকম। তখন দেখলাম এখানে এরকম অবস্থা। আমার আজ বাগানের লোকগুলো দেখছে। নাম কি তার? আমার ছেলে সঞ্জয় দেববর্মা। সঞ্জয় দেববর্মা। বয়স 21। বিয়ে করছেনি? না। কি কারণে হইতে পারে? কি কারণ হইতে পারে এটা তো সঠিক জানে না কোনো। এত সবসময় ঘুরে টুরে বুঝে কাজটা যায়। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? বাড়ি দৈরামপাড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উদয়পুর সরকারি শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন বাণিজ্য বন্ধ রেখেছে। হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে 8টি স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো এবং সেই সাথে লিফলেট বিলি করে তারা। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মন্দিরনগরী উদয়পুরেও সরকারি শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন বাণিজ্য বন্ধ রেখেছে হাইকোর্টের এই নির্দেশে। একেবারে মাথায় হাত বিদ্যা ব্যবসায়ী প্রাইভেট টিউশনকারী সরকারি শিক্ষক শিক্ষিকাদের। এদিকে হাইকোর্টে এই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকালে 4:30টায় কেবিআই স্কুল মাঠে রমেশ স্কুল, বিবেকানন্দ বিদ্যাপীঠ, কেবিআই স্কুল, উদয়পুর গার্লস স্কুল সহ মোট 8টি স্কুলের ছাত্রছাত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান এবং সেই সাথে দাবিসম্মত একটি লিফলেট বিলি করেন। আমরা চাই আমাদের প্রাইভেট টিউশন এক্সট্রা কোচিং ছাড়া আমাদের সিলেবাস শেষ হয় না। স্কুল সম্পূর্ণভাবে আমাদের সিলেবাস শেষ করতে পারে না। তাছাড়া স্কুলে জয়েন্ট আছে, কোনো ক্লাস করা হয় না, এক্সট্রাভাবে কোনো ক্লাস। তাছাড়া সমস্ত বেকার শিক্ষকদের কাছে কোচিং করে আমাদের প্রয়োজন মেটে না। তাছাড়া এখন আলোচ্য বিষয় হচ্ছে স্কুল টিচার টিউশন বন্ধ। এই বিষয়ে আমরা দারুণভাবে বঞ্চিত হচ্ছি। অর্থাৎ আমরা আমাদের অসুবিধা দেখাই হচ্ছে না। আমরা মাননীয় হাইকোর্টের কাছে একটি আবেদন করছি যেন আমরা ভালো দক্ষ ও অভিজ্ঞ টিচারের কাছে কোচিংয়ে ক্লাস নিতে পারি। কেন আমরা পারবো না? আমরা শুধু একটাই কাজ করতে পারি, আমরা হাইকোর্টের কাছে একটা আবেদন করতে পারি। তাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। সমগ্র উদয়পুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আমরা সবাই আজকে এখানে এসেছি। আমাদের একটাই আবেদন, আমরা আজকে আপনাদের অর্থাৎ মিডিয়া পার্সনদের থ্রুতে আমরা ত্রিপুরার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মাননীয় চিফ জাস্টিস, ত্রিপুরার মাননীয় রাজ্যপালের কাছে, যেহেতু মহামান্য বিচারপতি ত্রিপুরার শিক্ষা সিস্টেমকে উন্নত করার জন্য একটু আগ্রহ দেখিয়েছেন, তাই আমরা ওনাদের কাছে স্টুডেন্টদের পক্ষ থেকে স্টুডেন্টদের যে ডিমান্ড রয়েছে আমরা সেটি জানাবো। ছাত্রছাত্রীদের দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি সংগঠিত করতে টিউশন বাণিজ্যকারী শিক্ষক শিক্ষিকাদের এই মদত ছিল তা আর বুঝতে কারোরই বাকি নেই। হাইকোর্টের এই রায়ে ছাত্রছাত্রীদের খানিকটা যে সমস্যায় পড়তে হবে তা সত্য হলেও হাইকোর্টের এই রায়ে খুশি রাজ্যের সিন্ধুবাগ শুভবুদ্ধি সম্পন্ন জনগণই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় নেতাজি নগরস্থিত কমিউনিটি হল ঘরে। অন্যান্য বছরের ন্যায় এবারও এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় নেতাজি নগরস্থিত কমিউনিটি হল ঘরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক টুটন দেব, সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। মহকুমার মোট 174 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, যার মধ্যে মাধ্যমিকে 122 জন ও 52 জন উচ্চ মাধ্যমিকের। উদ্বোধক এসএফআই রাজ্য সম্পাদক উনার বক্তব্যে বলেন, যারা আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে তাদের এই সম্মান দেখে আগামী দিনে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উৎসাহিত করবে। তিনি আরও বলেন, এসএফআই সংগঠন স্বপ্ন দেখে এবং অন্যদেরও স্বপ্ন দেখায়। এই স্বপ্ন দেখার ফলে আগামী দিনের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে থাকে। তাদেরকে আমরা সম্মানিত করছি যে মহিলা তার সন্তান জন্ম দেয় 16 ঘন্টা করে পরীক্ষা বসতে যাচ্ছিলেন, তার বাড়িতে যে শ্বশুর থাকেন তিনি রাজি হচ্ছেন না, পরীক্ষা দেওয়ার দরকার নেই, এটা অমঙ্গল হবে নানাভাবেই।
মাইনরিটি পরিবার, তারা পরবর্তী সময় অনেক জোর করে সে পরীক্ষাটি পাস করার পর সাংবাদিকরা তার বাড়িতে গেল, যাওয়ার পর বলছেন এই ঘটনা কি যেন পত্রিকাটা না উঠে আমার গোটা পরিবারের উপর অমঙ্গল হবে, এটা যেন পত্রিকায় না। কালকে এই শ্বশুর সহায়তা পুরস্কার নিয়ে যাওয়ার সময় বলছেন আমার ছেলের প্রতি এত বড়, আমি আজকে প্রমাণ পেলাম, আমি যা যা বলেছি তুমি সব বলবেন। মানে এরকম ঘটনা আমাদের রাজ্যে ঘটছে। আমরা মনে করি যে এরকম আমাদের এই সংগঠন অনুষ্ঠান নানা দিক থেকে নানাভাবে মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, এবং তার জন্য আমরা এই ধরনের মেলাকে সম্বন্ধে নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি। নানা দিক থেকে আমাদের সম্পর্কে অনেকে করার চেষ্টা করছে, দেশের ভাই রাজনীতি করার জন্য এই ধরনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আবারও আমেরিকায় বন্দুকবাজির হামলা। বুধবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ সাউথ ক্যারোলিনার চার্লসটনে একটি চার্জে ঢুকে যথেষ্ট গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় 8 জনের, পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী 16 জুন দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত